প্রিয় দর্শক, আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। শুরু করছি চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন আজকের সংবাদপত্রের আজকের পর্বটি। আপনাদের সঙ্গে আছি আমি মীর মাসরুর জামান। আর সংবাদপত্রের শিরোনামগুলোকে ঘিরে চলমান পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য আজ সম্মানিত অতিথি হয়ে আমাদের সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক জনাব হাসান মামুন। আমরা স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের মাঝে। তো আমরা সংবাদপত্রের শিরোনামগুলো বলবো, তারপর গুরুত্বপূর্ণ শিরোনাম কি রয়েছে আমরা দেখতে পাচ্ছি। তার আগে একটি সুসংবাদ দিয়ে আমরা আমাদের আয়োজনটি শুরু করতে চাই। আমরা জানতে পেরেছি এর মধ্যে গণমাধ্যমের সুবাদে যে প্রথমবারের মতো কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৭৮তম আসরে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে কোনো বাংলাদেশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র এবার পুরস্কার অর্জন করলো। আলী জুরি অ্যাওয়ার্ড পেয়েছে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আলী, যেটির পরিচালক আদনান আল রাজীব। এবং ১১ মিনিটের এই শর্ট ফিল্মটি বাংলাদেশের জন্য এই গৌরব বয়ে এনেছে। আমরা এর সঙ্গে যারা জড়িত তাদের অভিনন্দন জানাই, অবশ্যই অভিনন্দন জানাই। আমরা দেশে একটা জটিল পরিস্থিতির মধ্যে এখন আছি, আশা করি জটিলতা কেটে যাবে। তো এর মধ্যেই খবরটা কিন্তু আমাদের উৎসাহ জাগায় এবং আমাদের বিভিন্ন ক্ষেত্রে যে সম্ভাবনা আছে সেটাকে তুলে ধরে। আমরা অবশ্যই এর সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানাই। সংবাদপত্রের নিউজটা এখনও আসেনি, কিন্তু অনলাইনে চলে এসছে এবং এই খবরে মানুষ নিশ্চয়ই উৎসাহিত হবে এবং উজ্জীবিত হবে। এবং এর সঙ্গে তরুণরা জড়িত এবং নিশ্চয়ই এটি একটি ভালো তরুণ মেকাররা জড়িত। জি হ্যাঁ, নির্মাণের সঙ্গে জড়িত। আমরা আলোচনায় যাচ্ছি সংবাদপত্রের শিরোনামগুলো নিয়ে। প্রথমে মানব জমিনের শিরোনাম, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক, বিতর্কিত উপদেষ্টাদের বাদ ও ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবি বিএনপির, নির্বাচনের রোডম্যাপ সংস্কার ও বিচারে জোর জামায়াতের, ইসি পুনর্গঠন ও গণপরিষদ নির্বাচন চায় এনসিপি, উপদেষ্টা পরিষদের বিবৃতি, দায়িত্ব পালন অসম্ভব করে তুললে জনগণকে সঙ্গে নিয়ে সিদ্ধান্ত, ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া শুরু হচ্ছে আজ। আমার দেশ, ডক্টর ইউনূস কঠোর অবস্থানে, আজ সর্বদলীয় বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা। কাজে বাধা দিলে সবকিছু জনসম্মুখে প্রকাশ করা হবে। উপদেষ্টাদের বিবৃতি, দায়িত্ব পালন অসম্ভব হলে প্রয়োজনীয় সিদ্ধান্ত। প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি, জামায়াত, এনসিপি নেতাদের সাক্ষাৎ। শাপলা স্মৃতি সংসদের অনুষ্ঠানে মাহমুদুর রহমান, ভারতীয় আধিপত্যবাদ ঠেকাতে দেশপ্রেমিকদের ঐক্য জরুরি। কালবেলা, কোন পথে রাজনীতি, বৈঠকের পর বিএনপির ব্রিফিং, ডিসেম্বর কিংবা তার আগে জাতীয় নির্বাচন সম্ভব। জামায়াত আমিরের ব্রিফিং, রোডম্যাপ দিলেই স্বাভাবিক হবে পরিস্থিতি। ব্রিফিংয়ে এনসিপির আহ্বায়ক, বিচার সংস্কার, জুলাই সনদ ও নির্বাচনের রোডম্যাপ দাবি। দেশ রূপান্তর, পদত্যাগ না করতে রাজনৈতিক ঐক্য, দেশের স্বার্থে বৃহত্তর ঐক্য প্রয়োজন, সরকারের বিবৃতি। প্রধান উপদেষ্টা চলে যাবেন বলেননি ওয়াহিদুদ্দিন মাহমুদ। গতরাতে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি, জামায়াত ও এনসিপি প্রতিনিধি দলের বৈঠক। অলি আহমদের বিবৃতি, বন্দরে আন্তর্জাতিক মানের ব্যবস্থাপনায় ভাঙবে চাঁদা চক্র। ট্যুরিস্ট ভিসায় বিপাকে ৩ লাখ শ্রমিক, মালয়েশিয়ার হালচাল। পাল্টাপাল্টি আকাশসীমা বন্ধের মেয়াদ বাড়ালো ভারত পাকিস্তান। মেয়র পদে ইশরাকের শপথ, প্রস্তুতিতে মন্ত্রণালয়। ঈদ কাটাতে ভারতে আসছেন জয়। খবরের কাগজ, ৩ দলের ত্রিমুখী দাবি, দ্রুত নির্বাচন ও ৩ উপদেষ্টার পদত্যাগ চায় বিএনপি, জামায়াত চায় বিচার সংস্কার ও নির্বাচনী রোডম্যাপ, জুলাই সনদ সংস্কার ও গণপরিষদে গুরুত্ব এনসিপির। আমদানি রপ্তানির আড়ালে পাচার, টিকে গ্রুপের বিদেশে অবৈধ বিনিয়োগ। যুক্তরাজ্যে সালমানের ছেলে ভাতিজার ৯ কোটি পাউন্ডের সম্পদ জব্দ। সবার চোখ ছিল যমুনায়, দিন কেটেছে উদ্বেগে। শিরোনামগুলো দেখছিলাম। আজ আসলে আমরা তো দেখতেই পাচ্ছি গত কয়েকদিন ধরে যেমন তেমনই প্রধান সংবাদ একটি বিষয়কেই ঘিরে, উদ্ভূত পরিস্থিতি নিয়ে। এবং এখানে আমরা যেটি দেখতে পেয়েছি যে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি, জামায়াত ইসলামী এবং এনসিপির বৈঠক হয়েছে, এনসিপি নেতাদের বৈঠক হয়েছে। বৈঠকের পরে প্রতিটি দলই তাদের অবস্থান জানিয়েছেন। তার মধ্যে প্রথমেই যেটি শিরোনাম করা হয়েছে বিএনপির অবস্থান বা বক্তব্যকে ঘিরে, সেখানে বলা হয়েছে যে বিতর্কিত উপদেষ্টাদের বাদ ও ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবি বিএনপির। আবার অন্য শিরোনামে আছে যে ৩ উপদেষ্টার পদত্যাগ দাবি এটি করেছেন। আমরা এটিকে ঘিরেই আলোচনা শুরু করি, তারপরে আবার প্রধান উপদেষ্টা কঠোর এবং সেরকম শিরোনামও রয়েছে, আমরা পরে সেদিকে যাচ্ছি। এই বৈঠকে ঘিরে আমরা আলোচনা করতে চাই। ধন্যবাদ।
আজকে আসলেই সবার চোখ ছিল যমুনার দিকে। আমরা তো জানি এর প্রেক্ষাপট। সেনাপ্রধানের অফিসার্স অ্যাড্রেসে যে বক্তব্য, তারপর কিন্তু এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সরকার এ ব্যাপারে প্রতিক্রিয়া দেখাচ্ছে। একটা পত্রিকার তো হেডিং হচ্ছে কঠোর অবস্থানে ডক্টর ইউনূস, তাই না? আজকে উপদেষ্টা পরিষদের বিবৃতি কিন্তু এসছে, প্রচারিত হয়েছে, পত্রিকায় এসছে, এবং সেই বিবৃতির ভাষা কঠোর। এখানে বিদেশি ষড়যন্ত্রের কথাও বলা হচ্ছে। তারপর এখতিয়ার বহির্ভূত বক্তব্য, এতে সরকারের কার্যক্রম ব্যাহত হচ্ছে, এই কথাগুলো আছে। আবার এটাও বলা হয়েছে যে যদি সরকার কাজ করতে না পারে তাহলে জনগণকে সব প্রকাশ করে তারা যা করার করবে। জনগণকে সঙ্গে নিয়ে জনগণকে সঙ্গে নিয়ে কথাটার কি অর্থ এটা পরিষ্কার না। তবে একটা খবর আছে যে আজকে যে দিন শুরু হলো, বিকেলে বোধহয় সর্বদলীয় একটা বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা। কাউকে কাউকে দাওয়াতও করা হচ্ছে, অনলাইনে দেখছি। সর্বদলীয় বৈঠক এর আগেও কিন্তু হয়েছিল। আমরা জানি যে ভারতের সঙ্গে সম্পর্কের জটিলতা ঘিরে যখন জাতীয় ঐক্যের আওয়াজ উঠেছিল তখন সর্বদলীয় বৈঠক হয়েছিল এবং সেই পরিস্থিতি মোকাবেলা করা হয়েছিল এইভাবে। তো সরকার মনে হয় ওই রকম একটা ঐক্যবদ্ধ অবস্থান প্রকাশ করতে চায়। কিন্তু আমার মনে হয় যে এখানে সমঝোতার প্রয়োজন আছে। কঠোর অবস্থান আমাদেরকে কোনো পথ দেখাবে না। কালকে এই খবরটা এসেছিল যে প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে চান, মানে পদত্যাগ করার কথা ভাবছেন। এটা কিন্তু উনি বলেননি বা উপদেষ্টা পরিষদের কেউ সেভাবে বলেনি। এটা এনসিপির সভাপতি যিনি নাহিদ ইসলাম, উনি দেখা করতে গিয়েছিলেন এবং উনি বলেছেন। এখন এই বক্তব্য ঘিরে একটু বিতর্কও সৃষ্টি হয়েছিল যে এই কথাটা ঠিক কিনা, নাকি নাহিদ ইসলাম অন্যভাবে কথাটা বলেছেন, এই প্রশ্ন উঠেছিল। রাজনীতিতে আসলে সন্দেহ ও বিশ্বাস অনেক বেড়ে গেছে। গণ অভ্যুত্থানের পর আশা করা হয়েছিল যে আমাদের মধ্যে সম্প্রীতি বাড়বে, ঐক্যবদ্ধতা বাড়বে, অন্তত কিছু মৌলিক প্রশ্নে। কিন্তু মৌলিক প্রশ্নেও বিভাজন স্পষ্ট হয়েছে এবং দিনকে দিন বেড়েছে। আজকে একটা পত্রিকা হেডিং করেছে যে ত্রিমুখী দাবি। হ্যাঁ, আমি সেই কথাটাই যাচ্ছিলাম যে প্রথমে যেটি আমরা বিএনপির দাবিগুলোর কথা বলছিলাম বৈঠকে, তার সঙ্গে জামায়াত ইসলামীর দাবির কথা বলা হয়েছে যে তাদের দাবি হচ্ছে মূলত রোডম্যাপ, নির্বাচনী রোডম্যাপ, সংস্কার এবং বিচার, সেখানে তারা জোর দিচ্ছেন। এবং এনসিপির দাবির মধ্যে প্রাধান্য পেয়েছে নির্বাচন কমিশন পুনর্গঠন এবং জুলাই সনদের কথা। হ্যাঁ, এনসিপি জুলাই সনদে জোর দিচ্ছে, এনসিপি জোর দিচ্ছে গণপরিষদ নির্বাচনে, এনসিপি জোর দিচ্ছে এমনকি স্থানীয় সরকার নির্বাচনে, এমনকি নির্বাচন কমিশন পুনর্গঠনে, যে নির্বাচন কমিশন এই সরকারের আমলে হয়েছে, তাই না? এবং তারা যখন উপদেষ্টা পরিষদে ছিলেন, নাহিদ ইসলাম ছিলেন, তখন কিন্তু হয়েছে। তো তারা আবার মানে এদের অপসারণ দাবি করছেন এক অর্থে। তো এইগুলো ঘিরে তো জটিল পরিস্থিতি তৈরি হচ্ছে, তাই না? আর হচ্ছে যে বিএনপি উপদেষ্টা পরিষদের পুনর্গঠন দাবি করেছে। এনসিপির সঙ্গে সম্পৃক্ত যে দুজন উপদেষ্টা আছেন, এনসিপির সঙ্গে মানে তারা তো একত্রে ছিলেন, তাই না? তাদের ভেতর থেকে দুজন তিনজন প্রতিনিধি সরকারে যোগ দিয়েছেন, একজন বেরিয়ে দল করছেন, আরও দুইজন রয়ে গেছেন, ফলে তাদেরই লোক মনে করা হচ্ছে। তো দলীয় পরিচয়যুক্ত এদেরকে বাদ দেওয়ার দাবি করা হয়েছে। আরেকটা হচ্ছে যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, এটা একটু বিশেষভাবে বলতে হয়, এই নিয়োগটা ঘিরে কিন্তু পরিস্থিতির অবনতি হয় এবং মনে করা হচ্ছে যে সেনাবাহিনীর মধ্যে এর প্রতিক্রিয়া আছে এবং সেনাপ্রধানের বক্তব্যে এর প্রতিফলন কিন্তু আছে। সেনাপ্রধানের যে বক্তব্যটা সংবাদপত্রে এসছে, যদিও এটা অসমর্থিত কিছুটা, এক এক মাধ্যমে এক একভাবে এসছে, কিন্তু মোটামুটিভাবে যে বক্তব্যগুলো এসছে তাতে করিডোর প্রশ্নে, চট্টগ্রাম বন্দরে বিদেশি কোম্পানিকে চট্টগ্রাম বন্দরের কাজ দেওয়ার ব্যাপারে, এইসব ব্যাপারে কিন্তু সেনাপ্রধান বলেছেন যে রাজনৈতিক ঐকমত্য ছাড়া করা ঠিক হবে না, আর নির্বাচিত সরকারের করা উচিত হবে। এখানে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ভিন্ন বক্তব্য রেখেছিলেন। পরে উনি কিন্তু নিজেকে একটু সংশোধন করেছেন। পররাষ্ট্র উপদেষ্টাও মনে হয় নিজেকে একটু সংশোধন করেছেন যে আমরা এইভাবে বলিনি, এই যে করিডোরের বিষয়টা এখন বলা হচ্ছে যে অন্য নামে করা হচ্ছে এবং এটা নিয়েও বিতর্ক যে মানে
সেটা স্বীকার না করে কেন আবার অন্য নামকরণে বলা হচ্ছে। যাই হোক, তো পরিস্থিতি বেশ জটিল এবং অন্তর্বর্তী সরকার গঠনের পরে কিন্তু এই ধরনের পরিস্থিতি মোকাবেলা করতে হয়নি, যেটা আমরা শুরুতেই বলছিলাম যে কানে আমাদের একটা অর্জনের খবর এলো, এর মধ্যে আবার এই পরিস্থিতি বা এই পরিস্থিতির মধ্যে ওই খবর। যাই হোক, আমাদের কিন্তু অন্যান্য সংকটও আছে। অন্যান্য সংকট আছে মানে মালয়েশিয়ার একটা খবর আপনি পড়ছিলেন, ওখানে শ্রমিক রপ্তানিতে জটিলতা, তাই না? এগুলো তো আমাদের জনজীবনের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। আমরা তো চাই যে আমাদের শ্রম বাজারগুলো উন্মুক্ত থাকুক এবং সেখানে আমরা কাজকর্ম করতে পারি, সেখান থেকে ভালো রেমিটেন্স আসুক। আমাদের এখানে কিন্তু ভালো রেমিটেন্স আসছিল, রেকর্ড পরিমাণ রেমিটেন্স পরপর 2 মাসে। আমাদের রিজার্ভ পরিস্থিতি ভালো হচ্ছিল এবং বাংলাদেশ ব্যাংক গভর্নর ভালো কাজ করছিলেন। IMF থেকে লোন পাচ্ছিলাম আমরা, যে লোন নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছিল সেটা কিন্তু আমরা পেয়েছি এবং জুনের মধ্যে, অর্থাৎ নতুন অর্থ বছরের আগে কিন্তু লোনটা পাওয়া যাবে। এই লোনের সূত্রে আরও কিছু ঋণ সুবিধা পাওয়া যাচ্ছে বিশ্বব্যাংক থেকে, জায়গা থেকে। যাই হোক, এই পরিস্থিতির মধ্যে আবার এই জটিলতা, এটা হচ্ছে দুঃখজনক। তবে এই জটিলতা সৃষ্টির জন্য যারা দায়ী, আমার মনে হয় যে নিরপেক্ষভাবে সেগুলো চিহ্নিত করা দরকার এবং যদি ইচ্ছাকৃতভাবে কেউ বা কোনো পক্ষই জটিলতা সৃষ্টি করে থাকে, এটা কিন্তু কঠোরভাবে মানে এটা নিয়ন্ত্রণ করা দরকার এবং এটা এই বাধাটা অপসারণ করা দরকার। কারণ এই যে গণ অভ্যুত্থান হলো, আজকেও আপনি দেখবেন যে একজন শহীদ মানে আহত ছিলেন, থাইল্যান্ডে চিকিৎসাধীন এক বাচ্চা ছেলে, মাথায় বোধহয় গুলিবিদ্ধ হয়েছিল, সে মারা গেছে এবং তার লাশ আজকে এসছে। তো এই পরিস্থিতির মধ্যে আবার এই জটিলতা, এই সরকার কিন্তু এইসব শহীদের রক্তের উপর দিয়ে এসছে এবং 1400 মানুষ মারা গেছে কমপক্ষে জাতিসংঘের হিসাবে, এটা কিন্তু সরকারি হিসাব না। এর মধ্যে 10% বেশি শিশু, তাদের রক্তের বিনিময়ে অর্জন। তা আমরা তো চাই না যে এই ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে এই অর্জনটা ক্ষতিগ্রস্ত হোক বা এই অর্জনের ভেতর দিয়ে আমরা আরও যা অর্জন করতে চাই, আমরা একটা মানসম্মত নির্বাচন অর্জন করতে চাই এবং তার আগে প্রয়োজনীয় সংস্কারগুলো করতে চাই অবশ্যই, এবং যত বেশি সংস্কার করা যায় ততই তো লাভ। তো এক্ষেত্রে একটা জটিলতা দেখা দিয়েছে যে সংস্কার আগে না নির্বাচন আগে সেটা না, মানে কতখানি সংস্কার এবং নির্বাচনের রোডম্যাপটা স্পষ্ট হবে কিনা। এখানে বিএনপি এবং সেনাপ্রধানের দাবি কিন্তু একই, মানে সমান্তরালে। বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাচ্ছে, সেনাপ্রধানও সর্বশেষ ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া উচিত এই মনোভাব ব্যক্ত করেছেন, তাই না? বিএনপি বলেছে সম্ভব। হ্যাঁ, বিএনপি বলেছে সম্ভব। বিএনপি তো এমনও বলছে 3 মাসের মধ্যে সম্ভব, এবং 3 মাসের মধ্যে নির্বাচনের অভিজ্ঞতা তো আমাদের একাধিক আছে, হয়েছে, তাই না? ভালো নির্বাচন হয়েছে। তবে তখনকার চেয়ে এখনকার পরিস্থিতি অনেক জটিল। যেমন আমরা জানি, আপনিও আমার সমসাময়িক সময়ে বিশ্ববিদ্যালয়ে ছিলেন, শাহাবুদ্দিন সাহেব 3 মাসের মধ্যে প্রথম নির্বাচন করেন, বিচারপতি শাহাবুদ্দিন, এবং যথেষ্ট মানসম্মত নির্বাচন ছিল, বিতর্কমুক্ত ছিল। তখন তো নির্বাচন সংক্রান্ত আইনকানুনগুলো এত আপডেটেড ছিল না, কিন্তু উনি ওনার চারিত্রিক বলিষ্ঠতা দিয়ে এবং রাজনৈতিক ঐকমত্য ছিল, সেই কারণে উনি কিন্তু সফলভাবে নির্বাচনটা করতে পেরেছিলেন এবং গণতন্ত্রের উত্তরণ হয়েছিল। তখনও পরাজিত পক্ষ ছিল, কিন্তু সেই রকম শক্তিশালী ছিল না। এখনও পরাজিত পক্ষ আছে এবং তাদের একটা অংশ দেশের বাইরে আছে, দেশের ভেতরে তাদের সেরকম কোনো সক্রিয়তা নাই, কিন্তু মনে করা হয় যে তাদের সঙ্গে একটা আঞ্চলিক শক্তি আছে এবং তারা সরকারের কাজে জটিলতা সৃষ্টি করছে। এটা কিন্তু এই উপদেষ্টা পরিষদের যে বক্তব্য আজকে এসছে, বিবৃতি, সেখানে কিন্তু এর ইঙ্গিতটা আছে, বিদেশি ষড়যন্ত্র সম্ভবত ওইটাই ইন্ডিকেট করা হচ্ছে। তো এগুলোর সঙ্গে আবার অনেকে অনেক কিছু মিলিয়ে ফেলছে, সেনাপ্রধানের অবস্থান মিলিয়ে ফেলছে, বিএনপির অবস্থান মিলিয়ে ফেলছে, কিন্তু আমার মনে হয় না যে নির্বাচন দাবি করাটা কোনো অপরাধ এবং দ্রুত নির্বাচন দাবি করাটাও কোনো অপরাধ। কারণটা হচ্ছে যে আলটিমেটলি নির্বাচনের ভিতর দিয়ে আমাদের যেতে হবে, এবং আমরা যত যাই বলি না কেন, দেশের যা পরিস্থিতি, একটা বিশৃঙ্খল পরিস্থিতি চলছে দেশে, এবং অর্থনীতিও কিন্তু পুনরুদ্ধারের দিকে যাচ্ছে না। তো এই অবস্থায়
আমরা একটা বাজেটও দিতে যাচ্ছি 2 তারিখে। বাজেট কিন্তু এবার ছোট হবে, মানে গতবারের চেয়ে ছোট, সাধারণত বড় হয়, কারণ ইনফ্লেশন যোগ করা হয় তো অটোমেটিক বড় হয়ে যায় বাজেট। এবার আরও ছোট হচ্ছে এবং এই বাজেটও বাস্তবায়ন হবে না যদি পরিস্থিতি এরকম থাকে। তো বাজেটও বাস্তবায়ন যদি না হয় এবং আমরা যদি এক নির্বাচনও অর্জন করতে না পারি, দেশে যদি মব ভায়োলেন্স চলতে থাকে এবং সবাই যদি আতঙ্কিত থাকে এবং রাজনীতির বিভিন্ন পক্ষের মধ্যে যদি সংঘাত চলতে থাকে, তাহলে কিন্তু আমরা একটা নৈরাজ্যের মধ্যে ডুবে যেতে পারি। তো আজকের এই জটিল পরিস্থিতিতে আমার মনে হয় যে এই অনুষ্ঠান থেকে আমরা দুজনই এই আহ্বান জানাতে পারি যে কোনো পক্ষ যেন কঠোর অবস্থান না নেয় এবং একটা সমঝোতার পথে যেন অগ্রসর হয়। এখানে সেনাবাহিনী এবং সরকার মুখোমুখি অবস্থান নেওয়ার কোনো অবকাশ নাই, কারণ এই সরকার কিন্তু সেনাবাহিনীর মধ্যস্থতায় গঠিত হয়েছে, তাই না? এবং গণ অভ্যুত্থানের শেষ দিকে সেনাবাহিনীর একটা দায়িত্বপূর্ণ ভূমিকা ছিল। সেনাপ্রধান দায়িত্ব নিয়েছিলেন একটা সরকার গঠনের এবং সব পক্ষের সঙ্গে মিলে ছাত্র তরুণদের প্রাথমিক তালিকা দেখে এবং রাজনৈতিক দলগুলো অনুমোদনে তারা কিন্তু একটা সরকার গঠন করেছিলেন। শোনা যায় যে সেনাপ্রধানের কোনো ব্যাপারে আপত্তি ছিল, আমরা জানি না এই তথ্যগুলো ঠিক কিনা, কিন্তু সরকার গঠনের পর থেকে উনি কখনো কোনো কারণে অসহযোগিতা করেছেন এটা কিন্তু আমরা দেখিনি। সেনাবাহিনী এখনও মাঠে আছে এবং যেখানে পুলিশ দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছে পরিস্থিতি মোকাবেলায়, সেখানে কিন্তু সেনাবাহিনী ইন্টারভেন করছে। এবং সবশেষ সেনাপ্রধান যে বক্তব্য রেখেছেন অফিসার্স অ্যাড্রেসে, সেখানে কিন্তু মব ভায়োলেন্স দমনে কঠোর হওয়ার কথা বলেছেন এবং উনি এই কথাও বলেছেন যে সেনাবাহিনী দ্রুত ব্যারাকে ফিরতে চায়। তারা যে দ্রুত নির্বাচন চাচ্ছে তার সঙ্গে কিন্তু ওই দ্রুত ব্যারাকে ফেরার একটা ব্যাপার আছে। সেনাবাহিনীর ভেতর থেকে সম্ভবত এই দাবিটা আছে যে তারা বেশি দিন বাইরে থাকতে চান না। ব্যারাকে থাকাটাই কিন্তু সেনাবাহিনীর জন্য স্বাভাবিক, কারণ সেনাবাহিনী দেশরক্ষা বাহিনী এবং বেসামরিক জনসাধারণের সঙ্গে বেসামরিক স্ফেয়ারে তারা কিন্তু খুব একটা মিশতে চায় না। এটা হচ্ছে তাদের একটা ডেকোরাম, তারা এটা মেনটেন করতে চায়। এই হচ্ছে ব্যাপার। এবং এই অবস্থায় সেনাবাহিনী কিন্তু বলেনি যে তারা চলে যাবে, দায়িত্ব পালন করবে না, এটা বলেনি। তবে আমি বলবো যে সেনাপ্রধানের আজকে যে অবস্থান সেটা কিন্তু উনি ঘোষণা করেছিলেন সম্ভবত গত বছরের গণ অভ্যুত্থানের পর 2 মাসের মধ্যেই। উনি একটা বিদেশি সংবাদ সংস্থাকে বলেছিলেন সাক্ষাৎকার দিয়ে যে 18 মাসের মধ্যে সংস্কার এবং নির্বাচনের ক্ষেত্রে সেনাবাহিনী সরকারের পাশে থাকবে এবং সহযোগিতা করবে। তো সে 18 মাস শেষ হয় জানুয়ারিতে সম্ভবত। সুতরাং আমি কিন্তু সরকারের যে ঘোষিত রোডম্যাপ এর সঙ্গে খুব একটা বিরোধ দেখি না। সরকার কিন্তু বলেনি যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করবে না। ইউনূস সরকার বারবারই বলেছেন যে ডিসেম্বরের মধ্যে চেষ্টা করা হবে নির্বাচন করার। ইসিও কিন্তু ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, মানে সর্বনিম্ন যে সময়টা সেই প্রস্তুতি নিয়ে রাখছে। আরেকটা হলো যে ইসি এই কথাও বলেছে যে সরকার যদি চায় তাহলে কিছু স্থানীয় সরকার নির্বাচনও তারা করতে রাজি আছে, কিন্তু সরকারকে সিদ্ধান্ত নিতে হবে, এটা ইসির সিদ্ধান্ত না। যদি এনসিপি ইসিতে গিয়ে দাবি জানিয়েছে, কিন্তু এটা ইসির দেখার বিষয় না, এটা সরকারের বিষয়। তো যাই হোক, সর্বদলীয় বৈঠক সেনাপ্রধান ইউনূস সাহেব ডেকেছেন, সেখানে এটা ভালো। এই দাবিটা সম্ভবত জামায়াত ইসলামীও জানিয়েছিল সর্বদলীয় বৈঠক। এই দাবিতে বিএনপি আপত্তি করার কোনো কারণ নাই এবং কেউ কিন্তু চায় না যে ইউনূস সাহেব চলে যান। আজকে বারবারই সব দল বলেছে যে আমরা কেউই এই দাবি জানাইনি যে ডক্টর ইউনূস পদত্যাগ করুক, তাই না? এটা ইউনূস সাহেব নিজেও বলেননি, এটা নাহিদ ইসলামের জবানিতে এসছে বাজারে এবং কোনো কোনো পত্রিকায় নিউজ হয়েছে। এই নিউজগুলো কতটা অথেন্টিক সেই নিয়েও কিন্তু প্রশ্ন আছে। আজকে যে একনেকের বৈঠকের পরে সেখানে তো উপদেষ্টা পরিষদের একটা অনির্ধারিত বৈঠক হয়। ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ পরিকল্পনা উপদেষ্টা, উনি কিন্তু বলেছেন যে আমরা কোথাও যাচ্ছি না, ইউনূস সাহেব থাকছেন এবং আমাদের উপর যে অর্পিত দায়িত্ব আছে সেটা আমরা পালন করতে অঙ্গীকারবদ্ধ, এই কথা উনি বলেছেন, তাই না? তা আমার মনে হয় যে এই পরিস্থিতি থেকেও আমরা উত্তরণের দিকে যাব এবং সংকট যদি কেটে যায় তাহলে নির্বাচন এবং সংস্কারের যে পথ সেটা আমার মনে হয় প্রশস্তই হবে। এবং এমনও হতে পারে যে এই রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভেতর দিয়ে সেনাপ্রধানের সঙ্গে যে দূরত্ব বা সেনাবাহিনীর সঙ্গে যে দূরত্ব দেখা যাচ্ছে সেটাও কেটে যাবে আমার মনে হয়। আমি আশাবাদী এই ব্যাপারে। কঠোর অবস্থানে
ডক্টর ইউনূস যে শিরোনামটি, এটি ঘিরে আপনি কিছু আলোচনা করেছেন। এর মধ্যে যে কথার একটি কথা রয়েছে, এটি আপনি বলছিলেন না মাঝে, যে কাজে বাধা দিলে সব কিছু জনসমক্ষে প্রকাশ করা হবে। এই প্রসঙ্গে আপনি কি একটু ভেঙে বলতে পারেন? আসলে আমরা তো একটা জটিল পরিস্থিতির মধ্যে আছি, তাই না? যে প্রেক্ষাপটে এই সরকার গঠিত হয়েছে তাতে অনেক প্রশ্ন, অনেক সন্দেহ, অবিশ্বাস এগুলো তৈরি হয়েছে। যেমন একটা বলি যে বিভিন্ন সেনা নিবাসে যারা আশ্রয় নিয়েছিল তারা কারা, এ নিয়ে একটা প্রশ্ন ছিল এবং বারবারই প্রশ্ন করা হতো যে এই তালিকা কেন প্রকাশ করছেন না। এই তালিকা কিন্তু সম্প্রতি প্রকাশ করা হয়েছে এবং তাতে দেখা যাচ্ছে যে 5 শতাধিক পুলিশের লোক এবং রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি খুব বেশি না, তারা অনেকে গ্রেপ্তারও হয়েছে পরে, যেমন সালমান রহমান সাহেব, আনিসুল হক বোধহয় এরাও আছেন। আচ্ছা, তো কিছু বিচার বিভাগের লোকজন আছে। তো একটা তো অপনোদন হলো যে এই ব্যাপারটা ওই রকম কিছু ছিল না। আয়নাঘর নিয়ে একটা বিতর্ক আছে, সেটাও কিন্তু এক ধরনের পরিষ্কার হয়েছে। সেনাবাহিনীর ভেতরেও যেসব স্থাপনা ছিল সেগুলো পরিদর্শন করেছেন ডক্টর ইউনূস এবং বিদেশি সংবাদ মাধ্যমের প্রতিনিধিরাও ছিলেন সেখানে। যদিও দেশি সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা কেন ছিলেন না, এটা একটা প্রশ্ন। সরকারের মধ্যে একটা অংশ অন্যরকম চিন্তাভাবনা করছে কিনা এই প্রশ্ন ব্যাপকভাবে রাজনীতিতে আছে এবং সেনাপ্রধানের বক্তব্যেও এরকম ইঙ্গিত পাওয়া যায়। আমাদের এখানে কিন্তু মানে মিডিয়ার বাইরের একটা অংশ, ইউটিউবে যারা সক্রিয়, তারা কিন্তু নানা ধরনের প্রচারণা চালাচ্ছে এবং তারা অনেক রকম পরিস্থিতি তৈরি করছে। তাদের মধ্যে অনেকে প্রভাবশালী আছেন, তাদের সমর্থক জনগোষ্ঠী আছে এখানে এবং তাদের মাধ্যমে মব তৈরি হচ্ছে, এই অভিযোগও আছে। তো একটা জটিল পরিস্থিতি। এই অবস্থায় আমার মনে হয় যে সব বিষয়ে ইনভেস্টিগেট করা, সব বিষয়ে ঘাটাঘাটি করা, এগুলো করতে গেলে জটিলতা আরও বাড়তেও পারে। তো যে বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ না, সেগুলোতে না গিয়ে আমার মনে হয় যে বিষয়গুলোতে যাওয়া খুবই জরুরি সেগুলো নিষ্পত্তি করে সংস্কার এবং নির্বাচনের পথে এগিয়ে যেতে হবে। যে অরাজক পরিস্থিতির মধ্যে আমরা এসেছি সেটাকে স্ট্রিমলাইন করতে হবে। এখানে খালি একটুখানি আমি উল্লেখ করি, কালকেই একটা সংবাদপত্রে একটা প্রতিবেদন করা হয়েছে যে আমাদের সমসাময়িক সময়ে শ্রীলঙ্কায় কিন্তু এই ধরনের একটা পরিবর্তন হয়েছে এবং শ্রীলঙ্কায় শান্তিপূর্ণ পথে মোটামুটি উত্তরণ হয়েছে পরিস্থিতির এবং সেখানে নির্বাচনের ভেতর দিয়ে নতুন একটা দল ক্ষমতায় এসছে, যারা আবার একটু পরিবর্তিত দৃষ্টিভঙ্গি নিয়ে অর্থনৈতিক পুনর্গঠন এবং রাজনীতি ব্যবস্থাপনা করছে। জনতা বিমুক্তি পেরামোনা, তারা কিন্তু একসময় মানে গেরিলা সংগ্রামী ছিল, তারা এখন ওপেন রাজনীতিতে এসছে এবং তার দেশ পরিচালনা করছে। তো বাংলাদেশেও কিন্তু এইরকম একটা সম্ভাবনার কথা অনেকে ভাবছিল যে বাংলাদেশেও একটা তৃতীয় রাজনৈতিক ধারার সৃষ্টি হবে। এনসিপি নিয়ে উৎসাহ ছিল যে তারা একটা তৃতীয় পথ দেখাতে পারে কিনা। তো সেটা হয়নি, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু আমরা চাই যে দেশ গণতন্ত্রের পথে থাকুক এবং নির্বাচনের ভেতর দিয়ে যারাই ক্ষমতায় আসে তারা দেশ পরিচালনা করুক। তারা যদি ব্যর্থ হয় পরে অন্য নির্বাচনের ভেতর দিয়ে, মানে পুরো ব্যাপারটা রাজনৈতিকভাবে হবে। অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য জনাব হাসান মামুন আপনাকে। প্রিয় দর্শক, আপনাদেরও ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন আজকের সংবাদপত্রের আজকের পর্বটি এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।